প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে, তোমরা যারা এখনো সিলেবাস কমপ্লিট করতে পারোনি, তোমাদের জন্য আমি সাধন স্যার লাস্ট মিনিট সাজেশানটি তৈরি করেছি। তোমরা এই সাজেশানটি যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, যদি আমার এই সাজেশানটা তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সেই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করতে পারো, তাহলে 60-এর ওপর নম্বর পাবে। আর আমার সাজেশানে যদি সমস্ত প্রশ্ন যারা করতে পারবে তারা অবশ্যই 90-এর ওপর পাবে। তাহলে তোমরা সাজেশানটি দেখে। আজ আমি তোমাদের ভৌত বিজ্ঞানের সাজেশানটি ভিডিও করছি। এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কোন কোন প্রশ্নগুলো তোমাদের এবছর পরীক্ষায় পড়বে সেটা তোমরা বুঝতে পারবে। এর আগে আমি তোমাদের যেগুলো ভিডিওগুলো দিয়েছি, মানে লাস্ট মিনিট সাজেশান, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান আর অঙ্ক দিয়েছি। আজকে তোমাদের ভৌত বিজ্ঞানের দিচ্ছি। এই যে প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। যদি করা হয়ে থাকে তাহলে তো ভালো, আর যদি না করা হয়ে থাকে তাহলে আর অল্প তোমাদের হাতে সময় আছে, এই কদিন একটুকুনি এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাদের ভৌত বিজ্ঞানের আর কোনো সমস্যা থাকবে না। ভৌত বিজ্ঞানে দেখে নাও প্রথম অধ্যায়ে কী কী প্রশ্ন তোমাদের দিয়েছি। প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব এবং নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো। হয় সম্ভাব্য প্রভাব অথবা নিয়ন্ত্রণের উপায়, দুটোর মধ্যে একটা তোমাদের এবছরে পরীক্ষায় পড়বে। তাহলে দেখে নাও পরের প্রশ্নটা, ওজোন স্তরের ধ্বংসে সিএফসি বা NO এর ভূমিকা। এই দুটো প্রশ্নের মধ্যে একটা পড়তে পারে। আর এছাড়া দুটি ক্ষতিকারক প্রভাব লেখো, মানে ওজোন স্তরের যে ধ্বংস হয়ে যাচ্ছে তার যে দুটি ক্ষতিকারক প্রভাব লিখতে হবে। তাহলে 1 নম্বর আর 2 নম্বরটা প্রথমে ভালো করে তৈরি করে নাও। যদি হয়ে যায় তাহলে 3 নম্বরটা প্র্যাকটিস করো। স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝায়, এর মূল উদ্দেশ্যগুলি লেখো। যারা দুর্বল ছাত্রছাত্রী এই প্রথম 3টে করো, তার মধ্যে প্রথম দুটো প্রথমে তৈরি করে নাও, যদি হয়ে যায় তৃতীয়টা করো। বাকি ভালো ছাত্রছাত্রী যারা 90-এর উপরে পেতে যাও, তারা সমস্ত প্রশ্নগুলো তৈরি করে নেবে। দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, দেখে নাও কী কী তোমাদের করতে হবে। বয়েল বা চার্লসের সূত্রটি বিবৃত করো, সূত্রটির গাণিতিক রূপে প্রকাশ করো। তাহলে এখানে দুটো প্রশ্ন আছে, বয়েল অথবা চার্লস। একটা তো অবশ্যই জানা পেয়ে যাবে। কি বললাম, এই 1 নম্বরের প্রশ্নটা করলে অবশ্যই একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন, এই 2 নম্বরের প্রশ্নটা এবছরে তোমাদের পরীক্ষায় পড়বে। বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই 2 নম্বরটা এবারে তোমাদের 3 নম্বর মানে যে প্রশ্নগুলো হয় তার মধ্যে এটা পরীক্ষায় পড়বে অবশ্যই। দেখে নাও পরের প্রশ্ন কি দিচ্ছি, অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো। কোন গ্যাসের মোলার আয়তন কাকে বলে? এই প্রশ্নটা এবছরের জন্যও ইম্পর্টেন্ট। আর দেখে নাও এই প্রশ্নটা, বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ লেখো। এই প্রশ্নটা এবছর অবশ্যই পড়বে। তোমাদের পরীক্ষায় পড়ে যাবে কি, 1 নম্বরটা অবশ্যই পড়বে, 2 নম্বরটা পরীক্ষায় পড়ে যাবে, আর 6 নম্বরটা পরীক্ষায় পড়বে। এই 3টে অবশ্যই পড়বে। আর 4 নম্বরটা ইম্পর্টেন্ট, তবে এদের মতন অতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, এবার দেখো তাপের তৃতীয় অধ্যায়, তাপের ঘটনাসমূহ। তাপের ঘটনাসমূহতে কি প্রশ্ন দিয়েছি দেখে নাও। তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব ধর্ম, এর কারণ বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমাদের এবছরই পরীক্ষায় পড়তে পারে। আর এছাড়া 3 দাগে এই প্রশ্নটা করো,
তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য উল্লেখ করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য, আর এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এবছর পড়েই আছে। শেষেরটা, তাপীয় রোধ বলতে কি বোঝায়? তাপ পরিবাহিতাঙ্কে সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো। যারা ভালো ছাত্রছাত্রী তারা কিন্তু সব প্রশ্ন পড়বে, যারা বেশি পড়তে পারছো না, এখন শেষ হয়নি, কমপ্লিট হয়নি, তারা এই শুধু হাইলাইট করা প্রশ্নগুলো করো, তাহলে অন্তত 50% নম্বর পেয়ে যাবে, মানে 50 নম্বরের ওপরে পাবে। ঠিক আছে, এবার আলো থেকে কী কী প্রশ্ন করতে হবে দেখে নাও। মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করে নাও। লাল ও বেগুনি আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ আর এবং মিউ ভি হলে, এগুলো মিউ চিহ্ন হলে প্রমাণ করো মিউ আর লেস দ্যান মিউ ভি। এই প্রশ্নটা তোমাদের এবছরে খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এটা করতে হবে। আচ্ছা, 5 নম্বর পরের প্রশ্নটা দেখে নাও। আলোর প্রতিসরণী সূত্র দুটি লেখো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো চিত্রসহ। তাহলে এই 5 নম্বরের প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। 6 নম্বরটা ইম্পর্টেন্ট, কিন্তু সেই তুলনায় একটু কম ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখে নাও 7 নম্বরটা দেখে নাও, এটা পরীক্ষায় তোমাদের এবারে একটা পরীক্ষায় পড়বেই। হ্রস্বদৃষ্টি বা দীর্ঘ দৃষ্টি কি? এর প্রতিকারের উপায় লেখো। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই জানা পড়ে যাবে। তোমরা এই 7 নম্বরটা করে যাও, যদি না পড়ে তখন হচ্ছে বলবে। এই 7 নম্বর প্রশ্নটা অবশ্যই জানা পড়ে যাবে। 8 নম্বরের প্রশ্নটাও ইম্পর্টেন্ট। আলোক কেন্দ্র বলতে কি বোঝায়? চিত্রসহ চিত্র অঙ্কন করে তা ব্যাখ্যা করো। এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়া তোমাদের আরও দুটো প্রশ্ন দিয়েছি, বড় অধ্যায়, সেই নিয়ে আরও দুটো প্রশ্ন হয়েছে। এক্স রশ্মি ও গামা রশ্মির ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব, এটা করে রাখো। একটা হয় এক্স রশ্মি অথবা ওয়াই রশ্মি দিয়ে প্রশ্ন পরীক্ষায় পড়বে, তোমরা এটা জানা পেয়ে যাবে। আর লাস্ট প্রশ্ন এই অধ্যায়ের, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? প্রশ্নটা খুবই সহজ, কঠিন নয়। এই প্রশ্নটা ভালো করে যেও, তোমাদের এবারে পড়তে পারে। এবার আসি চল তড়িৎ। এবারে দেখো চল তড়িতের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় পড়বে বছরে, ওহমের সূত্রটি লিখে কিভাবে তা থেকে রোধের সংজ্ঞা পাওয়া যায় তা লেখো। আচ্ছা, প্রথম প্রশ্নটা এই 2 নম্বরের যেটা দিয়েছি, এটা তোমাদের পরীক্ষায় অবশ্যই জানা পড়ে যাবে। আর 4 নম্বর 2 এবং 4 নম্বর প্রশ্নটা, 2-এরটা এবং 4 নম্বর প্রশ্নটা দুটো জানা পড়ে যাবে। ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো। তাহলে এই দুটো তোমরা করে যাও, এই দুটো করে গেলে দুটো প্রশ্ন জানা পেয়ে যাচ্ছ। 5 নম্বরটা পার্ট প্রশ্ন থেকে নাও। একটি বাল্ব এর উপর 220 ভি 100 ডাব্লু লেখা আছে, এর অর্থ কী? মোটামুটি এবছরের জন্য ইম্পর্টেন্ট একটা অঙ্ক পড়ে, এই অঙ্কটা তার জন্য তৈরি করে যাও, এটা খুবই ইম্পর্টেন্ট, এবছরের জন্য পরীক্ষায় পড়তে পারে। 220 ভি 60 ডাব্লু ও 110 ভি 60 ডাব্লু বৈদ্যুতিক বাতি দুটির রোধের আনুপাতিক অনুপাত নির্ণয় করো। তাহলে এই প্রশ্নটা এবারে অঙ্কের জন্য পরীক্ষা পড়তে, এই অধ্যায়ে একটা করে অঙ্ক পড়ে, তার জন্য এই অঙ্কটা ভালো করে করো। এটা করতে পারো, কিন্তু এই অঙ্কটা এবছরের জন্য তৈরি করে নাও। পরের প্রশ্ন এবছরের জন্যও এটা মোটামুটি ভালো। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। তাহলে এই দুটো তোমরা করে নিচ্ছ। আর যেটা পরীক্ষায় পড়বে এই প্রশ্নটা, মানে 10-এর দাগের এই প্রশ্নটা যদি না পড়ে, তখন তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডে আছে এবং লেঞ্জের সূত্র বিবৃত করো। ফ্যারাডের সূত্র পড়তে পারে, লেঞ্জের সূত্র পড়তে পারে, তাহলে এই প্রশ্নটা অবশ্যই জানা পড়ে যাবে। পরের অধ্যায় দেখে নাও, পরমাণু নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তা। যে অধ্যায় থেকে বেশি প্রশ্ন হয় সেগুলো বেশি দিয়েছি, আর যে অধ্যায় থেকে কম প্রশ্ন পড়ে সে অধ্যায় থেকে তো কম দেবো। দেখে নাও এই অধ্যায় থেকে কত কম দিয়েছি,
একটাই প্রশ্ন দেখি, তেজস্ক্রিয়তা কাকে বলে, এর ব্যবহার লেখো। এই একটা করো, আর এটা যদি পারো তাহলে করে রাখো। এটা তোমরা করতে হবে, ঠিক আছে। এইটা প্রশ্নটা পরীক্ষায় এবছরে পড়ার সম্ভাবনা আছে। এর সঙ্গে এই প্রশ্নটা করো, কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌল সৃষ্টি হয় না কেন, তা ব্যাখ্যা করো। এবার দেখো পর্যায় সারণী। পর্যায় সারণীতেও দুটো প্রশ্ন দিয়েছি, বেশি প্রশ্ন দিই না। দুটোর মধ্যে যদি পড়ে তাহলে এই দুটোর মধ্যে থেকে পরীক্ষায় পড়বে। বাকি যদি অন্য প্রশ্ন করতে পারো তাহলে করে রাখবে। 3টে প্রশ্ন সবাই ছিল, তাহলে এই দুটো তোমাদের করতে হবে। হাইড্রোজেনের অবস্থান উল্লেখ করো, মেন্ডেলিভের পর্যায় সূত্রটি বিবৃত করো। হাইড্রোজেনের যে অবস্থান, এটা এবার তোমাদের পরীক্ষায় পড়ার সম্ভাবনা বেশি আছে। এই হাইড্রোজেনের অবস্থানটা তোমরা করে যাও, 2 নম্বরের মতন, এটা তোমাদের পরীক্ষায় পড়ে যাবে আর কি। পরের প্রশ্ন, ডোবের আইনের ত্রয়ী সূত্রটি লেখো। আর এর সঙ্গে আছে ClBrIF কে তাদের জারণ ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও। এই প্রশ্নটা তোমরা একটুখানি করে যাও। আচ্ছা, এর পরের অধ্যায় হচ্ছে আয়নীয় সমযোজী বন্ধন। এই অধ্যায় থেকে তোমাদের দেখো কি করতে হবে, ভালো করে বুঝে নাও। লুইস ডট গঠন, এই অধ্যায় থেকে অন্য বিশেষ খুব একটা প্রশ্ন হয় না। লুইস ডট গঠন করতে হবে, দেখে নাও। এই লুইস ডট গঠনগুলো তোমরা তৈরি করে নাও। N2 HNO3 CO2 NaCl HCl H2O CH4। থেকে আরেকটা প্রশ্ন তোমাদের জন্য রেখে দিয়েছি, দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তাহলে এই অধ্যায় থেকে তোমাদের দুটো প্রশ্ন দিলাম, 1 নম্বরটা 3 নম্বরটা। এই দুটো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে জানা অবশ্যই পেয়ে যাবে। পরের অধ্যায় তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায় থেকেও তোমাদের কয়েকটা অল্প কটা প্রশ্ন দিয়েছি, দেখে নাও ভালো করে, যেগুলো করতে হবে। কপার ধাতু বিশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড বিক্রিয়া ও অ্যানোড বিক্রিয়া উল্লেখ করো। এছাড়া এর সঙ্গে করতে হবে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোড রূপে কী লাগে। বিক্রিয়াগুলি ক্যাথোডে আর অ্যানোডে যে বিক্রিয়াগুলি হয় ওইগুলো করতে হবে, আর ক্যাথোড অ্যানোড রূপে কী লাগে সেটা করতে হবে। তাহলে বুঝতে পারলে কি বললাম। আচ্ছা, দেখে নাও পরের প্রশ্ন এই অধ্যায় থেকে, প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত হয় উল্লেখ করো। তাহলে এটাও সেই রকম ক্যাথোডে আর অ্যানোডের বিক্রিয়াগুলো লিখতে হবে। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এটা করে রাখতে হলে কাল রাখতে পারো, তবে এই দুটো এবছরের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, পরের অধ্যায় পরীক্ষাগার রাসায়নিক শিল্পে জৈব রসায়ন। এই প্রশ্নগুলো সমস্ত প্রশ্ন আমার ছাত্রছাত্রীদের দিয়ে তৈরি করে দিয়েছি। আর এখন যে তোমাদের জন্য যে ভিডিও, মানে যারা কমপ্লিট করতে পারেন তাদের জন্য ভিডিও, তো সেই জন্য অল্প কোনো প্রশ্ন দিচ্ছি, দেখে নাও। এই অধ্যায়ের প্রশ্ন হচ্ছে নাইট্রোলিন প্রস্তুতি শর্ত ও বিক্রিয়া সমীকরণ লেখো। নাইট্রোলিনের ব্যবহার লেখো এর সঙ্গে, ঠিক আছে। এই প্রশ্নটা এবছর পরীক্ষায় পড়বে। আর একটা প্রশ্ন দিয়েছি, এই দুটো ভালো করে করলে তোমরা জানা পেয়ে যাচ্ছ, এটাও পাবে এটাও পাবে। স্পর্শ ফাইনাল প্রশ্নটা দেখে নাও, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 প্রস্তুতির শর্তসহ বিক্রিয়ার সমীকরণ দাও। এর সঙ্গে দেওয়া আছে একটা প্রশ্ন দিয়ে দিলাম, উৎপন্ন SO3 থেকে কিভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। তাহলে এই প্রশ্ন দুটো তোমরা ভালো করে তৈরি করে নাও, করলে তোমরা অবশ্যই একটা প্রশ্ন দুটো প্রশ্ন জানা পেয়ে যাবে, দুটো করলে দুটো জানা পেয়ে যাবে। ধাতুবিদ্যা দেখে নাও। ধাতুবিদ্যাতে একটাই মাত্র মেন প্রশ্ন দিয়েছি, বাকি তোমরা করে রাখবো। যারা দুর্বল ছাত্র তারা একটা করো, ভালো ছাত্রছাত্রী সবগুলো যেগুলো হাইলাইট আছে সবগুলো করো। আচ্ছা, দেখে নাও, যারা দুর্বল ছাত্রছাত্রী এই একটা করবে, একটা জানা পেয়ে যাবে। কী বললাম, ধাতুর আকরিকের নাম ও সংকেত দাও। কী কী ধাতু দেওয়া আছে, জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, তামা। এই ধাতুগুলো দুটো করে আকরিকের নাম আর সংকেতটা তৈরি করে রাখো, একটা 2 নম্বরের প্রশ্ন এখান থেকে জানা পেয়ে যাবে। এই অধ্যায় থেকে বেশি প্রশ্ন হয় না, এই একটা যদি 2 নম্বরের পড়ে তাহলে এখান থেকে এটাই পড়বে।
এই প্রশ্নটার বাইরে পড়বে না। ক্লাস অধ্যায় জৈব রসায়ন। প্রথম প্রশ্ন, টেফলন পিভিসি এর মনোমারের নাম ও ব্যবহার লেখো। প্রশ্নটা ভালো করে তৈরি করে রাখো, হয় টেফলন অথবা পিভিসি দুটোর মধ্যে একটা অবশ্যই জানা পেয়ে যাবে। পরের প্রশ্ন, জৈব অজৈব যৌগের পার্থক্য লেখো। আর এর সঙ্গে দেওয়া আছে সিএনজি আর এলপিজি এর উৎস ব্যবহার, মানে এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, এটার পার্থক্য দেওয়া আছে আর এর জন্য ব্যবহার উৎস দেওয়া আছে। এই প্রশ্নটা খুবই 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 ইম্পর্টেন্ট এবছরের জন্য, তোমরা এটা তৈরি করে নাও, দেখবে এটা পরীক্ষায় পড়ে গেছে। আচ্ছা, পরের প্রশ্ন, কিভাবে পরিবর্তিত করবে AC টিবিল ইকুয়াল CH গ্রেটার দেন CH3 আর CH3, মানে এইটা কিভাবে পরিবর্তিত হয় সেইটা তোমাকে তৈরি করতে হবে, ঠিক আছে? এটা এবছরের জন্য ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এরপরে কি আছে দেখে নাও। মিথেন গ্যাসকে অক্সিজেনে পোড়ানো হলে কি হবে সমীকরণ সহ লেখো। এই প্রশ্নটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে এটাও করে রাখো, ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো। তাহলে দেখো, তোমাদের সমস্ত অধ্যায়ের থেকে অল্প করে কিছু প্রশ্ন দিলাম, এগুলো প্র্যাকটিস করে যাও তোমরা, আর ফেল করার কোনো সম্ভাবনা থাকবে না।